প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা, মুখ আর শরীর দিয়েছে, আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে। রং ফর্সা, কতটা লম্বা, চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয়। অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত, যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল। রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল। চা গীতা, দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি। চা রাখো আর যাও এখান থেকে। গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায়। তখন রমা অভিষেকের আঙুলে নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল। গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে। আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে, যদি আমিও ফর্সা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয় আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল, যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দ্বিধার সাথে অভিষেককে বলে, শোনো, তুমি রমার সঙ্গে মেশা ছেড়ে দাও। যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে, সে মেয়ে ভালো হয় না। অভিষেক এইসব শুনেই খুব বেশি রেগে যায়। এইসব কি বাজে কথা বলছো তুমি? না, তুমি রেগে যেও না। আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো, তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায়, ওরকমই জামা কাপড় পরবো। আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের, তখন করো রমার সঙ্গে তুলনা। এক তো কালো, তার উপরে চশমা। বাবা যদি আমাকে জোর না করতো না, তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায়। ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে। ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায়। গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে। সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল। গীতা কিচেন থেকে বাইরে আসে, কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায়। ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায়। গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে। গীতা নিজের মোবাইলটা তোলে, নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে। যদি আপনি সমস্যায় থাকেন, দুঃখী থাকেন, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন। আপনার সমস্ত সমস্যার সমাধান আছে। বলতে পারা আয়না, মূল্য 21,000। এই সাইট তো খুবই অদ্ভুত। কি করি, কিনে নি এই আয়নাটা? যদি এইসব মিথ্যে হয়, তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা। আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে। আপনার দুঃখ থেকে দূরে হয়ে যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন। অভিনন্দন। গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না, এমন একটা আয়না যে শুধু রক্ত চায়। মনে হয় কেউ আমার সাথে মজা করেছে। বলতে পারা আয়না, এটা কিনেছিলাম। এটা তো পুরোই কালো, এতে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে কালো দেখে ভয় পেও না, আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না। আমি তোমার সব সমস্যা দূর করে দেব। তুমি শুধু আমাকে নিজের রক্ত খাইয়ে দাও। আয়নার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল, কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল। কি করে থামতো? বল, তোর কি দরকার? যদি সত্যি তুমি কিছু করতে পারো, তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও। যেমনটা তোমার আদেশ, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব।
ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল। একদিন যখন রমা ওর বাড়িতে এলো, তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার গীতা, তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ? আর তোমার গায়ের রঙও পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি? হ্যাঁ, কিছু না, বাস এমনি হলদি চন্দনের লেপ লাগাচ্ছি। হ্যাঁ, এটা তারই প্রভাব। তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি। রং পরিষ্কার করারটা না কালো লোকেদের কাজ, ফর্সাদের নয়। এর সাথে কথা বলো না রমা, না হলে দিন খারাপ হয়ে যাবে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে, নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে? চা তৈরি হয়ে গেছে, আনছি। তোমার খুব চিন্তা আমার মুড নিয়ে। ভালোবেসেছি, ইয়ার কি নয়। আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক? কিছু করো না প্লিজ, দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে। আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন? চিন্তা করো না রমা, সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে। কুকর্মেরও একটা সীমা হয় রমা। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি, কিন্তু আর না। অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব। তোমার সাহস কি করে হলো এইসব বলার? বলতে পারায় না। আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন। শেষ করে দাও এদেরকে। যেমনটা তোমার আদেশ। এসব কি হচ্ছে অভিষেক? কিছু তো গন্ডগোল আছে, পালাও এখান থেকে। না না না, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আজ আমি মুক্ত হয়ে গেলাম আমি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা, যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি একাকিত্ব কারোর জীবনে থাকে, তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড়বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছুটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল, আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল, আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয়, তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ।
এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য, তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু 1 নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো, আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের ডলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেকদিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেকদিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেকদিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অসত্য গাছের ডাইনি কি করলো?
তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য, ওঠো। গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে এই নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি, ঠকবাজ। মৃত্যু জীবনের এমন একটা বাঁক, যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত, তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। অভিষেক, তুমি বলবে এবার এত রাতে আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য, সেটাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সারপ্রাইজ গিফট? আরে সে তো তুমি আমাকে বাড়িতেও দিতে পারতে। সব গিফট বাড়িতে গিয়ে দেওয়াটা সম্ভব নয় মাই ডিয়ার। কিছু গিফট খুব স্পেশাল হয়, সেগুলো সেখানে দেওয়া সম্ভব যেখানে যেগুলো দেওয়া সম্ভব। কিন্তু সেটা কি গিফট অভিষেক? আমার এবার ঘুম পাচ্ছে। বিশ্বাস করো আমার, যখন তুমি আমার গিফটটা দেখবে না, তখন তোমার ঘুম একেবারে ছুমন্তর হয়ে যাবে। চলো দেখা যাক আমার ঘুম ছুমন্তর হয় নাকি আমি তোমার ঘুম ছুমন্তর করি। এই নাও আমার প্রেমিকা, এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, নেমে পড়ুন। বাহ, কি সুন্দর একটা বাংলো। পছন্দ হয়েছে? শুধু আমার কেন, এটা তো সবারই পছন্দ হবে। তাহলে এই বাংলোতে তুমি তোমার সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছো? লুকিয়ে রাখিনি, ওই সারপ্রাইজ গিফট তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। মানে? নো 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 নো, তুমি বলছো যে এই বাংলোটা? 100%। এই দেখো চাবি, গেট খোলো। তুমি সত্যি বলছিলে?
আমার ঘুম তো সত্যি ছুমন্তর হয়ে গেছে। ওয়াও! বাংলো কেনার আনন্দে আমি কালকে 2-3 জনকে ছোট একটা গ্যাদারিং এ ডেকেছি। খুব ভালো করেছো। অভিষেক, অনেক দেরি হয়ে গেল, এখন অবধি তো কেউই এলো না। মনে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সবাই মন বদলে নিয়েছে। এমনিতে এই জায়গাটা শহর থেকে অনেক দূরেও তো পড়ে গেছে। এই আবহাওয়া বদলে যাক বা মানুষ বদলে যাক, আমরা তো কখনো বদলাবো না। আসবো না কি করে হতে পারে? আসুন পূজাদি, চলো, কেউ তো এলো, ওয়েলকাম। মিমি, এনার নাম হলো পূজা। 2টো বাংলো ছেড়ে 3য় বাংলো এনারই, আর এই বাংলোটা আমি এনার থেকেই কিনেছি। এই নতুন আর সুন্দর বাংলোর মালকিনকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর শুভেচ্ছার জন্য থ্যাংক ইউ সো মাচ। অভিষেক, আই থিঙ্ক আর কেউ আসবে না মনে হয়, আমাদেরকে কেটে নেওয়া উচিত। চলো। চলো। এই লাইটগুলোর কি হয়ে গেল? ডোন্ট ওয়ারি, কখনো কখনো হয়ে যায়, ওয়ারিং চেঞ্জ করিয়ে নিও। ভোলা, আমার ফোনটা বাথরুমে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, তাতে ইলেকট্রিশিয়ানের নম্বর আছে, এক্ষুনি কল করছি। না না, এটা হতে পারে না। এই ভোলা এখন অবধি এলো না কেন? 1 মিনিট, এক্ষুনি আসছি। আজকেই মেরে ফেলো একে। পাগল হয়ে গেছো নাকি? এত তাড়াতাড়ি নয়, একটু সময় চাই আমার, সবকিছু প্ল্যানিং মতো হবে। সময় কোথাও এত বেশি না পেরিয়ে যায় যে সময় সব ভেস্তে যায়। ভোলা, ভোলা, কোথায় তুমি? ভোলা, ভোলা, কোথায় তুমি? কোথায় চলে গেল এ? ভোলা, ভোলা, কোথায় তুমি? অভিষেক, অভিষেক, ওই ভোলা ভেতরে কোথাও নেই। হোয়াট? আরে ভেতরেই তো গিয়েছিল, আমি দেখে আসছি। বাদ দিন না স্যার, পালিয়ে গেছে হবে। 1 নম্বরের চোর ওই ভোলা। ম্যাডামের রুমে যদি ও দামি কিছু দেখে ফেলে তাহলে এতক্ষণেও নিয়ে পালিয়ে গেছে। কিন্তু রুমের ভেতরে এমন কোনো দামি জিনিস ছিল না। কাম অন মিমি, আই থিঙ্ক হি ইজ রাইট। 50,000 ক্যাশ আমি রুমের ভেতরেই রেখেছিলাম, মনে হয় সেটাই চুরি করে পালিয়ে গেছে। আমার হিসেবে 50,000-এর জন্য কোনো লোক আপনার থেকে দূরে চলে গেল, তাহলে বাড়ির জন্য এটা গুড লাক। এবার তাড়াতাড়ি কেকটে খাবার টাবার খাওয়াও ভাই, যাতে আমিও বাড়ি যেতে পারি আর আপনাদেরকেও পার্সোনাল টাইম দিতে পারি। আপনি না খুব জলি স্বভাবের। এই নিন। মিমি, আমার অফিসের কিছু কাজ আছে, আমি হলে বসে করে নেব, তুমি শুয়ে পড়ো। ওকে। এসব সত্যি হয়েছিল নাকি খারাপ কোনো স্বপ্ন ছিল? অভিষেক, তুমি এখানে? আমি ভাবলাম তুমি অফিস চলে গেছো। আরে হ্যাঁ, আমি অফিসেই যাচ্ছিলাম, কিন্তু পূজাদের ফোন এসে গেল যে ওনার ব্যালেন্সটা এখনই দরকার, তাই এখানেই চলে এলাম।
এবার তোমরা দুজন কথা বলো, আমি এবার বেরিয়ে যাই। পূজাদি, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। কাল আমার এমন মনে হয়েছিল যেন নিচে থেকে কেউ বিছানায় খটখট করছে, কিন্তু নিচে দেখলাম তো ওখানে কিছু ছিল না। ওই বাংলোতে কোথাও কোনো খারাপ আত্মার বাস নেই তো, যে কারণে আপনি ওটা বিক্রি করে দিলেন? খারাপ আত্মা? আমার বিশ্বাস হচ্ছে না মিমি। এই নতুন যুগেও তুমি এরকম ভূত প্রেতের ব্যাপারে বিশ্বাস করো? বিলিভ মি, ওখানে তুমি কোনো ভ্রম দেখেছিলে। এরকম কোনো ব্যাপার নেই। আমি তো কত বছর ওখানে থেকেছি, আর আমি ওই বাংলোটা এই জন্য বিক্রি করলাম কারণ আমি দুটো বাংলোর মেনটেনেন্স হ্যান্ডেল করতে পারছিলাম না। ইউ নো না, আমার হাজব্যান্ড মিসিং হয়ে যাওয়ার পর আমি ফাইন্যান্সিয়ালি একেবারে ভেঙে পড়েছিলাম। পুলিশও গিভ আপ করে দিয়েছে। সবাই বলছে যে ও হয়তো আর এই পৃথিবীতে নেই। ওহ, আই এম সরি। কোনো ব্যাপার না, আমি চা নিয়ে আসছি। আবার অন্য কোনো সময়, এখন আসছি। হ্যাঁ অভিষেক, কতক্ষণ লাগবে তোমার আসতে? সরি यार, আমাকে একটা ক্লায়েন্টকে আনতে শহরের বাইরে যেতে হবে, তাই একটু লেট হয়ে যাবে। তুমি শুয়ে পড়বে। কি অভিষেক, কত মন দিয়ে রান্না করলাম এই ভেবে যে দুজনের সাথে খাবো। আই নো বাবা, কিন্তু কাজ তো কাজ হয়। আমি সোনুকে ওখানে পাঠিয়ে দেব। বাই। কি হলো, প্রেম করে কি মন ভরেনি যে বাড়ি পৌঁছেই ফোন করে ফেললে? স্ত্রী যদি দেখে ফেলে তখন? ও আর কখনো দেখতে পাবে না। মেরে ফেলেছি আমি ওকে। কি? কিন্তু কখন, কিভাবে? তুমি তো সময় চেয়েছিলে, তাহলে এইসব হঠাৎ? বাড়িতে চলে এসো। সোনু, সোনু, তাড়াতাড়ি এসো সোনু। এ তো ম্যাডামের আওয়াজ লাগছে। কি হয়েছে ম্যাডাম? সোনু, বেডের নিচে কেউ আছে। না, এটা হতে পারে না। কি হলো সোনু? কি হতে পারে না? ম্যাডাম, ও ও ফিরে এসেছে ম্যাডাম। ওকে। মিমি, কি হলো? মিমি, কি হয়েছে? অভিষেক, থ্যাংক গড তুমি এসে গেছো। বেডের নিচে ভূত আছে। ও সোনুকে নিচে টেনে নিয়েছে। আমি আমি নিজের চোখে দেখেছি অভিষেক। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। না অভিষেক, তুমি নিচে যেও না, নাহলেও তোমাকেও টেনে নেবে। মিমি, ভয় পেও না, ভূত প্রেত কিছু হয় না, বিশ্বাস রাখো আমার উপর। মিমি, বাঁচাও আমাকে, বাঁচাও। অভিষেক, অভিষেক! কে তুমি? আমাদের সবাইকে কেন মারছো? কি ক্ষতি করেছি আমরা তোমার? ভয় পেও না, আমি তোমাকে মারবো না মিমি। আমি তাদেরই মারবো যারা আমাকে মেরেছিল। কে তুমি? আমার নাম গৌরব। পূজা আমার স্ত্রী ছিল। তোমার স্বামী আর পূজার মধ্যে অ্যাফেয়ার চলছে, আর আমি এই কথাটা জানতে পেরে যেতে ওই ভোলা আর সোনুকে দিয়ে এরা আমাকে মেরে বেডের নিচে পুঁতে দিয়েছিল। ভোলা আর সোনুকে মেরে প্রতিশোধ নিয়ে নিয়েছি।
আর এখন এর আর পূজার মরার পালা। না না, মিমি মিমি ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে, ও এরকম কিছুই হয়নি। অভিষেক, তুমি এর সঙ্গে? তুমি তো বলেছিলে যে তুমি একে মেরে ফেলেছি। গৌরব, ফোন অভিষেক নয়, আমি করেছিলাম তোমাকে। ঠিক সময় এসে গেছো, তোমরা দুজন এবার একসাথে মরবে। গৌরব আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি নয়, অভিষেক মেরেছিল। না গৌরব, ও মিথ্যে কথা বলছে। আমি আমি নয়, এই তোমাকে মেরেছিল। আমি জানি তোমাকে কে মেরেছিল। তোমরা দুজনেই মরবে। তুমি ভয় পেও না মিমি, সব সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তোমার কিচ্ছু হবে না। আসছি। ভাইজান, শত্রু ওই দিকের পাহাড়ের দিকে আছে। চলুন এই হাতিয়ারগুলোর সব লোহা শত্রুদের বুকে মেরে ওদের জাহান্নুমের ভ্রমণ করিয়ে দিই। এই আওয়াজটা তুমি বের করলে? না ভাইজান, আমি তো কোনো আওয়াজ বের করিনি। কে ওখানে? কে ওখানে? সামনে এসো, সামনে এসো, তাহলে গুলি চালিয়ে দেবো। হ্যালো মা, প্রণাম। আরে তুমি তো অনেকদিন বাঁচবে মা, আমি তোমারই কথা মনে করছিলাম। আগে হ্যাঁ, আমি পরের সপ্তাহে ছুটি পেয়ে যাব, আমি বাড়ি আসবো। হ্যাঁ মা, পাক্কা আসবো। রাখছি, বেস ক্যাম্প যাচ্ছি মা, তোমাকে রাতে কল করছি। প্রণাম। ভারত মায়ের বাচ্চা, কোথায় লুকোচ্ছিস? বাইরে বেরো, বাইরে। আমরা তো শুনেছিলাম ভারত মায়ের সৈনিকরা খুব বাহাদুর হয়, কিন্তু তুই ভীতু বেরোলি যে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস। গর্তে আমরা নয়, তোমরা লুকোতে চাও, সেই জন্য লুকিয়ে পেছন থেকে আক্রমণ করো। যদি বাহাদুর হতে তাহলে সামনে থেকে ঘাত করতে। যদি এরকমই হয় তাহলে একবার বাইরে চলায়, তারপর আমরা সামনে থেকেই ঘাত করব। মনে হয় সৈনিক ভয় পেয়ে গেছে। আমি হিন্দুস্তানি সিংহ, আর সিংহ কখনো নেকড়ের থেকে ভয় পায় না। যদি বাইরে চলে আসি তাহলে তোমাদের সবাইকে কুচলে ফেলবো। আরে বাবাজি, বাইরে আয় তো একবার, দেখা যাবে কে কাকে কুচলে দেয়। আর এই ভাষণ দেওয়া বন্ধ কর, তুই একা আছিস আর আমরা তিনজন, তোর মৃত্যু নিশ্চিত।
যদি বাঁচতে চাস তাহলে নিজের প্রাণের ভিক্ষে চা আমাদের কাছে। কুকুরের বাচ্চা, আমরা ভারত মায়ের সৈনিক। তোমাদের মতো আতঙ্কবাদী 3 জন হোক বা 300 জন, আমরা কারোর থেকে ভয় পাই না। অনেক চালিয়ে নিয়েছো বলি, এবার ইন্ডিয়ান আর্মির পালা। আপনি কে? আর এখানে কি করছেন? খোকা, আমার নাম মকসুদ। এটা আমারই বাড়ি। মিথ্যে! এই বাড়ি তো কবে থেকে খালি পড়ে আছে। এখানে কেউই থাকে না। তুমি ঠিক বলেছ খোকা, এই বাড়ি অনেক বছর ধরে খালি পড়েছিল, কারণ আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। কিন্তু এখন আমি ফিরে চলে এসেছি। আপনার আইডি দেখান। না না, সামনে এগোবেন না। খোকা, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার চিকিৎসার প্রয়োজন। আমি ঠিক আছি। গুলি লাগার কারণে আপনার অনেক রক্ত বেরিয়ে গেছে, আর এই অবস্থায় চিকিৎসা না করলে তাহলে তোমার প্রাণ চলে যেতে পারে খোকা। দাঁড়াও, ওকে গুলি লেগেছে, ওকে মেরো না। চুপ কর বুড়ো, তোর মতো লোকেদের জন্য আমরা কাশ্মীরটাকে হাতের মুঠোয় করতে পারছি না। আমাদের সম্প্রদায়ের নাম বরবাদ করছিস। তোর নাম কি বল? মকসুদ। এবার চুপচাপ এখানেই বসে থাক, না হলে ওর আগে তোকে মরতে হবে। আর সৈনিক, শুনেছে হিন্দুস্তানি সেনাবাহিনী আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান বানাচ্ছে। বল তোদের প্ল্যানটা কি? কেন মরতে ভয় পাচ্ছে? সেই জন্য প্ল্যান জানতে চাইছিস? মরার ভয় আমাদের নয়, তোর হওয়া উচিত সৈনিক। তাড়াতাড়ি বল এবার তোদের প্ল্যানটা কি, নাহলে তোর শরীরে গুলি মেরে গর্ত করে দেব। মারতে হলে আমাকে মেরে দাও, কিন্তু আমি কিচ্ছু বলবো না তোমাদের। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমাদের দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশের আর্মি করে না। তুই যা চাস বলে নে সৈনিক, বলতে তো তোকে হবেই। তাতে তুই এটাকে গদ্দারি বল অথবা প্রাণের দাম। বল তোদের প্ল্যানটা কি? বললাম না, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। যদি তাই হয় তাহলে তোর সাথে এটাই হবে। শেষবারের জন্য জিজ্ঞেস করছি, বলে দে। এখনো উত্তরটা সেটাই, মরতে হলে মরে যাব, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। কেন জিদ করছো খোকা? বলে দাও এদের, না হলে এরা তোমাকে সত্যি মেরে ফেলবে। যদি মরতে ভয় পেতাম কাকা, তাহলে দেশ রক্ষা করার দায়িত্ব কখনো নিতাম না। যতক্ষণ বাঁচবো দেশের জন্য বাঁচবো। বাহ খোকা বাহ, আমাদের গর্ব সেই মায়ের ওপর যে তোর মতো ছেলেকে জন্ম দিয়েছে। আবে ও নিজের ধর্মের শত্রু বুড়ো, বন্ধ করো হিন্দুস্তানি সৈনিকের সুনাম করা। আর এটাই আমাদের শেষ ওয়ার্নিং।
আমার ছেলেও তোমাদের মতোই আর্মি অফিসার ছিল। রিজওয়ান শেখ দেশের জন্য একাই 10 জন জঙ্গিকে মেরেছিল, কিন্তু একদিন একটা সন্ত্রাসীর দল এসে ওকে হত্যা করে দিল। মানে তুই আমাদের শত্রুর বাবা? শত্রু আমি নই, তোমরা সবাই যারা আমাদের দেশ হিন্দুস্তানকে শেষ করার স্বপ্ন দেখছো। কিন্তু যতক্ষণ আমাদের মতো দেশভক্তই মাটিতে থাকবো, তোমাদের মতো লোকেরা হিন্দুস্তানের শান্তি কখনো ভঙ্গ করতে পারবে না। মনে হচ্ছে বুড়োটা পাগল হয়ে গেছে। পাগল আমি নই, তোমরা যারা কয়েক টাকার জন্য অসহায় নির্দোষ অস্ত্রহীন লোকেদের মারার জন্য হাতিয়ার হাতে তুলে নাও। ধর্মের নামে লোকেদের ভ্রমিত করে দিয়ে ওদেরকে আতঙ্কের রাস্তায় ঠেলে দিয়ে ইসলাম ধর্মকে বদনাম করতে থাকো। মানুষকে মানুষের হত্যা করিয়ে খুদার নেক ইরাদাকে শেষ করে দাও। কিন্তু এখন আমি তোমাদের এরকমটা করতে দেব না। তুই থামাবি আমাদের? হ্যাঁ, তুই মরার জন্য তৈরি হয়ে যা বুড়ো। যে আগে থেকেই মরে গেছে তাকে তুই তো দূর, তোর বাপও এসে মারতে পারবে না। দেশের খেয়াল রেখো। বাবা, চলে যাও তোমার ধাবায়। আরে বাহ, বদমাইশ ভূত, তোকে কে বললো যে আমি আগে ধাবা চালাতাম? যত মানুষ তোমার খাবার খেয়ে মরেছে তারা বলেছিল আমাকে। ও ভগবান সেই ভূতেদের আত্মাদের শান্তি দিক। তুমিও বরং একদিন এসো আমার জায়গায়। বাবা, এখন যাও এখান থেকে। এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তুমি ডায়লগের পর ডায়লগ বলে যাবে আর আমি তার কাউন্টার ডায়লগ দেব। আমি ভূত, তাই বলছি চলে যাও, চলে যাও এখান থেকে। তুই কে হে বদমাইশ ভূত যে আমায় এখান থেকে যেতে বলছিস? তুই কি আমার বাপ? না তো, তাহলে যা, আমি তোকে ভয় পাই না। মাথা খারাপ করো না। কেন আমার হাতে মরতে চাইছো? এখনো সময় আছে, চলে যাও। চুপ! না তরোয়ালের ধারকে না গুলির বৃষ্টিকে। এই বাবা ভয় পায় শুধু মায়ের হাতের মারকে। আরে বাবা, ভূতকে ডায়লগ দেওয়া বন্ধ করুন প্লিজ, ভেতরে এসে আমাদের বাঁচান। ও সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি এসে গেছি, আমি এসে গেছি, এসে গেছি। দেখেছি আমি দুটো স্বপ্ন, ভূতেদের হাতে আমি হারবো না। আমি এখানে, তুই কোথায়? ভূত 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 রাজা। আমাকে নিয়ে মজা করছো তুমি? এদের সাথে এবার তুমিও মরবে। ইয়া! ওম ডম ডম গিলা গিলা, হাওয়া ভিজে ভিজে আমি তো এসেছি, এসেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, সোহা। তুই যেই হ আমার সামনে এসে দেখা দে। তোর গলায় যদি না আমার নাম ঝুলিয়ে দিই, তাহলে আমার নামও ঝুমরু নয়, ঝুম 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 ঝুমরু। আয় রে! জিজু, এটা কি সত্যি কোনো তান্ত্রিক বাবা নাকি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো জোকার? জুতে অ্যানিমেল থাকে মায়াঙ্ক, জোকার থাকে না।
সরি দিদি, কনফিউজ হয়ে গিয়েছিলাম ওনাকে দেখে। চুপ করো, বাবা আছেন তো। একটা অসমাপ্ত ফিল্মের চরিত্রেই বাবা কি দারুণ অভিনয় করেছিলেন। তার মানেটা কি? ওনার কোনো ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ করেনি। সর্বনাশ! আরে ওই বদমাইশ ভূত, পেছন থেকে কেন মারছিস? যদি সাহস থাকে সামনে থেকে মার। শুনতে পাচ্ছিস তুই বদমাইশ ভূত? সামনে আয়, নয়তো শিকল দিয়ে বেঁধে নরক দর্শন করাবো তোকে। আমি মোগলের মতো চিৎকার করব। বাঁচাও বাঁচাও! ওরে এই বদমাইশ ভূতটা আমার কোমর ভেঙে দিল রে। ও মাগো! জিজু, দিদি, আমি কিন্তু বলে দিচ্ছি, এই পাগল বাবা নিজেও মরবে আর আমাদেরকে নিয়ে মরবে। এসব কি বলছো কি? উনি খুব শ্রদ্ধেয় মানুষ। উনি রেসপেক্টফুল নয়, উনি ফুল বাবা। ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে বদমাইশ ভূত। পুরো 2000 টাকার প্রশ্ন ইয়ার। ওম ভট ভটালিয়া, সামনে চলে আয় ভূত ছটপট। ওম ভট ভটালিয়া ভট স্বাহা। আয় আয় ভূত ছেলে আয় আয়, আয় রে আয়, ভূতের ছেলে আয়। আহা, আজা 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 আজা। মনে হচ্ছে বাবা পাগল হয়ে গেছে। ঘুরিয়ে দিল আমাকে, ঘুরিয়ে দিচ্ছে আমাকে। ভূত বাবাকেও তো শক্তিমান বানিয়ে দিয়েছে। ওরে আমার মাথাটা ভেঙে গেল রে বাবা। বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা, এই বদমাইশ ভূতটা তো আমার শরীরে 306টা হাড় ভেঙে দিল রে। কিন্তু বাবা, শরীরে তো 206টা হাড় থাকে। সেই তো, এই বদমাইশ ভূতটা না জানে কোথা থেকে আরো 100টা হাড় ভেঙে দিয়েছে। আমি আগেই বলেছিলাম চলে যাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আরে ভাই ঠিক আছে, কথা শুনিনি, করে ফেলেছি অন্যায়। প্রত্যেক মানুষই তো ভুল করে, এই বাবাও না হয় করে ফেলেছে, এটা কি এমন বড় কথা? কিন্তু তা বলে তুইও করবি? ছোটবেলায় মা মেরে মেরে মুখ লাল করে দিত, আর এই বয়সে তুই মারতে চলে এলি। একটু তো সম্মান কর বদমাইশ ভূত, কিছু তো মানবিক মানে ভূতাবিক দেখা। যদি তোর মারবারই ছিল, 2-4টে থাপ্পড় মেরেই তো থামতে পারতিস ভাই। এইভাবে মারার কি কোনো দরকার ছিল ভাই? থাপ্পড় মারাতে মজা হয় না বাবা, ধোলাই করলেই মজা আসে। আরে ওই বদমাইশ ভূত, না তুই আমায় মারছিস না নিজে মরছিস। কোনো একটা কাজ তো ঠিক করে কর আমার বাপ। অনেক নাম আমার, নামটা খারাপ করিস না। যাকে ছাড়, তুই এটা বল তুই চাসটা কি? আমার কথা শোনো। তো শোনাতেই তো বলছি রে ভাই। আমরা কি তোকে না বলার সিচুয়েশনে আছি? যা শোনাবার শুনিয়ে দে, তাহলে এইভাবে মেরে আমাকে হালুয়া বানিয়ে দিস না। একে ডাকো, একে ডাকো। এটাই হলো ঠিক সুযোগ ভূতের হাত থেকে বাঁচবার। ভূত ভাই, তুমি দরজা খুলে দাও, আমি এই লোকটাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ওরে আমার বদমাইশ ভূত, আমি তো তোর কাজেই যাচ্ছিলাম রে, তাহলে আমায় কেন ফেলে দিলি? এই যে ও ধাবা চালানো বাবা, হতে পারে আমার শরীর নেই, কিন্তু বুদ্ধি এখনো আছে। আমি সব বুঝি, তুমি পালানোর তালে আছো। আরে, একে তো আমি চিনি, উনি তো এই বাড়িরই ওনার।
আরে চেনো যখন তো ডাকবে কবে? তোমরা মরে গেলে ফোন করো ওকে আমার বাপ। হ্যালো হ্যালো প্রকাশ বাবু, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের কাছে আসুন, দরকারি কাজ আছে। সরি, আমি একটা জরুরি কাজে আছি, বাই। ওকে বলো তোমার বাড়িতে সোনার উপভর্তি গুপ্তধন পাওয়া গেছে। ও যদি না আসে তাহলে ওই গুপ্তধন নিয়ে তুমি চলে যাবে। হ্যালো প্রকাশ বাবু, সরি আমি আবার ফোন করলাম, কিন্তু আপনাকে এটা বলা খুব জরুরি, কারণ এটা আপনার বাড়ি। তাই আসলে আমরা আপনার বাড়িতে গয়না ভর্তি একটা বাক্স পেয়েছি, যাতে সোনার উপর গয়না আছে। আপনি যদি না আসেন তাহলে আমরা এটা নিয়ে এখান থেকে চলে যাব। আপনাকে তখন আর ডিপোজিটও ফেরত দিতে হবে না। গুপ্তধন? না না, তোমরা ওখানেই থাকো, আমি আসছি। ওই তো এসে গেছে। কোথায় কোথায় গুপ্তধন? দিয়ে দাও আমাকে গুপ্তধন, দিয়ে দাও আমায় গুপ্তধন। এত তাড়া কিসের বাবা? কে? আমাকে চিনতে পারছো না বাবা? আরে তুমি তো আমার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করেছিলে, ভুলে গেলে তোমার সৎ ছেলেকে বাবা? এসব কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার জন্য এই ভূত ভাই আমাদের খুব মেরেছে, এবার তোমার পালা। আমাকে ছেড়ে দাও অমর বাবা, ছেড়ে দাও। কেউ কি নিজের বাপকে মারে? আরে দাঁড়িয়ে আছো কেন আর হাসছোই বা কেন? আমাকে একটু বাঁচাও। আরে এই লোভী মানুষ, ছেলে নিজের কথাই শোনে না, বাপের কথাই শোনে না, তো আমাদের কথা কি শুনবে? আরো একটা কথা, তুমি ওকে ভূত বানিয়েছো, এখন তুমি ভোগো। অমর বাবা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার বাবা। তুমি বাবা নয়, পাপী তুমি। আজ থেকে এই বাড়ি তোমাদের দুজনের। তোমাদের আমি স্কুল চালানোর দায়িত্ব দিচ্ছি, যেখানে তোমরা গরিবদেরকে পড়াবে আর ওদের থেকে 1 টাকাও নেবে না। তাহলে ভূতবাবু, আমার সংসার কিভাবে চলবে? আমি আছি তো। मैं हूं ना, तो शाहरुखेर फिल्म। আরে ভূতের বাচ্চা, ও সরি সরি, ভূত তো আমি। আরে আমি আছি তো। আরে আমি আছি মানে আমি আছি, আমি সব সামলে দেব, তাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে বাহ, ভেরি নাইস। এই ভূত তো দেখি দানবীর কর্ণ, এ তো আমাকে উদ্ধার করে দেবে। ঠিক আছে, এবার আমি যাচ্ছি। চলে যাচ্ছ? আরে দুষ্টু ছেলে, তুমি আমাকেও খুব কষ্ট দিয়েছো, ব্যথার বদলে আমায় একটু ওষুধ দাও। তুমি কি করেছো? তুমি তো শুধু সিনেমার গান গেয়েছো, আসল কষ্ট তো আমার হয়েছে তোমাকে ওইভাবে তুলে আছাড় মারতে। দেখো আমার হাতে কেমন দাগ হয়ে গেছে, দেখো। ও নট টু ওয়ারি, চলে এসো, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে দেবো। সে যাই হোক, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি আর আসতো? না তো, ভয়ের চোটে মরেই যেত। তো আমি তো এসেছি, তার উপর তোমার কথা তো আমি শুনেছি। ওরা যদি শুনতো তাহলে কি আর আমি এখানে আসতাম? তুমি এমনি গলা ফাটিয়ে বলতে আমার কথা শোনো, আমার কথা শোনো, কিন্তু আমি তোমাকে বলেছি যে শোনাও, শোনাও তোমার কথা। আর ভাই, তোমার মুক্তির ব্যাপারও তো আছে। এরা তো আমায় 2000 দেবে, কিন্তু তুমিও আমায় কিছু দিয়ে দাও। এমনিতেও আজকাল আমাদের বাবাদের মার্কেট খুব একটা ভালো চলছে না। এই বাবার ব্যাপারে কিছু তো ভাবো। এদের দুজনের তো যা হোক কিছু হলো, কিন্তু আমার কাজটা তো অনেক বেশি ছিল, অনেক কঠিন ছিল, সেজন্য আমার পুরস্কার পাওয়া উচিত। ভূত ভাই, দিয়ে দিন না ওনাকেও কিছু। যদি ওনার এই অবস্থার কথা সবাই জানতে পারে না, তাহলে ওনার বেঁচে থাকা মুশকিল। হাতটা সামনে বাড়াও। আমার হাত ভাঙার ইচ্ছে নেই তো, কারণ এর আগেই আমার সবকিছু ভেঙে ফেলেছো প্রায়।
হাত সামনে বাড়াও। এই 5টা কয়েন সোনার বাবা, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তোমার কোনো সমস্যা হবে না। চলো, বাই বাই, টাটা, সায়োনারা, দান্ডির ভূতের জয়। ঠিক আছে, এবার আমি আসি। ধন্যবাদ বন্ধুরা।